আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বোর্ড বইতে থাকা ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি, অর্থাৎ আমরা আজকের ক্লাসে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন ২ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। কি বলা আছে দেখো, বলা আছে জনাব শহীদুল তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। এই যে যখনই কোনো একটা অঙ্কে, যখনই কোনো একটা প্রশ্নের শুরুতে আমাকে বলে যে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন না, ভুল বা ত্রুটিযুক্ত পদ্ধতি অনুসরণ করেন, এগুলো বলা মানেই এই অঙ্কটা একটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক। এবং বিশ্বাস করো এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে। শুধুমাত্র ৩টা সূত্র মুখস্থ রাখতে পারলে এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা একটু যদি এখানে দেখি কি বলা আছে, বলা আছে যে জানুয়ারির ১, খেয়াল করো কি বলা আছে, বলা আছে ১ জানুয়ারি ২০১৭ তারিখে। আচ্ছা, ১ জানুয়ারি ২০১৭ মানে কি? আমরা কি বলতে পারি না এটা আমার ব্যবসায়ের প্রারম্ভিক একটা তারিখ? আমি কি এটা বলতে পারি না যে এইটা আমার ব্যবসায়ের একটা প্রারম্ভিক তারিখ? ভাইয়া ১ জানুয়ারি মানে কি আমার হিসাবকালের শুরুর দিন, আমার হিসাবকালের প্রথম দিন, তাই না? এই যে যেটা আমার জন্য হিসাবকালের শুরুর দিন বা প্রথম দিন, সেটাকে আমরা বলি প্রারম্ভিক। আচ্ছা, তাহলে প্রারম্ভিক তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৫,৫০,০০০ টাকা ও ১,৭০,০০০ টাকা। ওকে, উক্ত বছরে জনাব শহীদুল আরো নতুন করে ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। এই যে আরো বিনিয়োগ করেন, মালিকের কাজই হচ্ছে ব্যবসায়ে টাকা বিনিয়োগ করা। মালিকের কাজ কি ভাইয়া? ব্যবসায়ে টাকা বিনিয়োগ করা, অর্থ বিনিয়োগ করা, তাই না? তাহলে এই যে মালিক টাকা বিনিয়োগ করলো, আরো বিনিয়োগ করলো, তাহলে এইটাকে আমরা বলতে পারি অতিরিক্ত মূলধন। এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি অতিরিক্ত মূলধন, তাই না? ওকে, অতিরিক্ত মূলধন ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট ৪০,০০০ টাকা উত্তোলন করেন। তো এটা তো উত্তোলন বলাই আছে। ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখে, ৩১শে ডিসেম্বর ২০১৭, ভাই খেয়াল করো ১ জানুয়ারি ২০১৭, ১ জানুয়ারি হচ্ছে আমার জন্য প্রারম্ভিক, ৩১শে ডিসেম্বর এই কথাটা আমার জন্য সমাপনী। মনে রাখবা হিসাবকালের শুরুর দিন ওইটার নাম হচ্ছে প্রারম্ভিক, হিসাবকালের শেষ দিন এটার নাম হচ্ছে সমাপনী। আবার বলছি, হিসাবকালের শুরুর দিন এটা আমার জন্য প্রারম্ভিক, হিসাবকালের শেষ দিন এটা আমার জন্য সমাপনী। তাহলে আমার ব্যবসায় সমাপনী সম্পদ ও দায়গুলা ছিল। সমাপনী সম্পদ আর দায় কি কি ছিল? নগদ, আসবাবপত্র, দেনাদার, এগুলো সব সম্পদ, তাই না? নগদ, আসবাবপত্র, দেনাদার, মজুদ পণ্য, এগুলো সব হচ্ছে আমার জন্য সমাপনী সম্পদ। এরপরে কি বলছে? ব্যাংক ঋণ এবং পাওনাদার, এগুলো হচ্ছে আমার জন্য সমাপনী দায়, বছরের শেষের তারিখের দায়, তাই না? আচ্ছা, আমরা যদি একটু রিকোয়ারমেন্ট গুলো দেখি, আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলেছে? আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে, আমরা একটা সূত্র জানি। সূত্র কি? সূত্র হচ্ছে সম্পদ বিয়োগ দায়। মূলধন বের করার সূত্রই হচ্ছে সম্পদ বিয়োগ দায়। অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে যদি মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে মূলধন। এখন যদি আমাকে বলে প্রারম্ভিক মূলধন, তাহলে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিব। আমাকে যদি বলে সমাপনী মূলধন, তাহলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিব। তাহলে আমরা যদি এই প্রশ্নের দিকে তাকাই, আমাকে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া আমরা সবাই মূলধনের সূত্র জানি। আমরা সবাই কি জানি? মূলধনের সূত্র জানি, তাই না? একটু আমি এটা উপরে উঠাই, হ্যাঁ, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। ওকে ওকে ওকে, এই পর্যন্ত হইলে হবে। এই যে দেখো ভাইয়া,
আমরা আমরা সবাই মূলধনের মানে সূত্রটা জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। ভালো কথা, প্রারম্ভিক সম্পদ। আমার প্রশ্নে প্রারম্ভিক সম্পদ কত দেওয়া বলেই দিছে, ১ জানুয়ারি ২০১৭ তারিখে তার ব্যবসায়ে মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৫,৫০,০০০ ও ১,৭০,০০০ টাকা। তাহলে যথাক্রমে মানে আগে যে আছে তার আগে যার নাম আছে তার টাকা আগে, পরে যার নাম আছে তার টাকা পরে। তাহলে আগে নাম আছে সম্পত্তির, কত টাকা সম্পদ? ৫,৫০,০০০ টাকা, ১ ২ ৩ ৪ মাইনাস প্রারম্ভিক দায় কত টাকা? ১,৭০,০০০, ১ ২ ৩ ৪ ১,৭০,০০০ টাকা। ওকে, এখন আমি যদি করি ১,০০,০০০ ১ ২ ৩ ৪ ৫,৫০,০০০ মাইনাস ১,৭০,০০০, ১,৭০,০০০ করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে ৩,০০,০০০, ১ ২ ৩ ৪ ৩,৮০,০০০ টাকা। এবং এই ৩,৮০,০০০ টাকাই আমার জন্য কি উত্তর। এই ৩,৮০,০০০ টাকাই কি আমার জন্য এটা উত্তর। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই তাহলে প্রারম্ভিক মূলধন কত? ৩,৮০,০০০ টাকা। কত টাকা? ৩,৮০,০০০ টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আমাকে কি বলছে ভাইয়া দেখি তো। এরপরে আমার প্রশ্ন বলছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাই সমাপনী মূলধনের সূত্র কি? সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। ভাই সূত্রটা কি? সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। ওকে, আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা সমাপনী সম্পত্তির মোট পরিমাণ দেওয়া নাই, ভেঙে ভেঙে বলা আছে। কি বলছে? বলছে ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখে তার ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ ও দায়গুলা ছিল। তার মানে ৩১শে ডিসেম্বরই তো আমার জন্য সমাপনী। সম্পদ আর দায় কি কি আছে দেখো। নগদ টাকা এটা একটা সম্পদ, তাই না? তাহলে নগদ এটা একটা সম্পদ, নগদ যোগ আসবাবপত্র এটা একটা সম্পদ, তাই না? তাহলে আসবাবপত্র, আসবাবপত্র। এরপর দেনাদার এটা একটা সম্পদ, তাহলে দেনাদার, দেনাদার এটা একটা সম্পদ। মজুত পণ্য এটাও একটা সম্পদ, তাহলে মজুত পণ্য, মজুত পণ্য, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব আমার দায়ের পরিমাণ। দায় কি কি আছে? ব্যাংক ঋণ এটা একটা দায়, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ এটা একটা দায়। পাওনাদার এটাও কিন্তু আমার জন্য একটা দায়, পাওনাদার, পাওনাদার। ওকে, তাহলে আমার কাজ কি ভাইয়া? আমার কাজ হচ্ছে সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, আমি নামগুলো লিখে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটা আমার জন্য সম্পদ কোনটা আমার জন্য দায়। তাহলে ভাইয়া আমার জন্য সম্পদ নগদ ১,৮৫,০০০ টাকা, ১,০০,০০০ ১ ২ ৩ ৮৫,০০০ যোগ আসবাবপত্র ১,৮০,০০০ ১ ২ ৩ ৪ যোগ দেনাদার, দেনাদার ১,৩০,০০০ ১ ২ ৩ ৪ যোগ মজুদ পণ্য ৯০,০০০ টাকা, ১ ২ ৩ ৪ ৯০,০০০। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব আমার ব্যাংক ঋণ কত? ৬০,০০০ ১ ২ ৩ ৪ ৬০,০০০ যোগ আমার পাওনাদার হচ্ছে ৫৫,০০০ ১ ২ ৩ ৫৫,০০০, তাই না? ওকে, এখন আমি যদি হিসাবটা করে ফেলি, কি কি আছে ভাইয়া? ১,৮৫,০০০ যোগ ১,০০,০০০ ১ ২ ৩ ৪ ৮০,০০০ যোগ ১,০০,০০০ ১ ২ ৩ ৪ ১,৩০,০০০ যোগ ১ ২ ৩ ৪ ৯০,০০০ যোগ করলে কত? ৫,৮৫,০০০ টাকা। কত? ৫,৮৫,০০০ মাইনাস ৬০,০০০ ১ ২ ৩ ৪ ৬০,০০০ যোগ ৫৫,০০০ ৫৫,০০০, তাহলে কত ভাইয়া? ১,১৫,০০০ টাকা। কত টাকা? ১,১৫,০০০ টাকা, তাই না? ওকে, তাহলে এখন আমার কাজ কি? ৫,৮৫,০০০ টাকা থেকে বাদ দিব ১,১৫,০০০ টাকা, বাদ দিব ১,১৫,০০০, তাহলে থাকবে কত? তাহলে থাকবে হচ্ছে এখানে আমার ৪,০০,০০০ ১ ২ ৩ ৪ ৪,৭০,০০০ টাকা।
এই 4,70,000 টাকা কি আমার জন্য উত্তর। এই 4,70,000 টাকাই কি আমার জন্য উত্তর। কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই 4,70,000 টাকাই আমার জন্য সমাপনী মূলধন। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত করতে পারলাম সবাই। আমরা এই পর্যন্ত সবাই করতে পারলাম। এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে ভাইয়া? আমার গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে 2017 সালে রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তাই না? ওকে, লাভ বা ক্ষতি, দেখো লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আসো সূত্রের মধ্যে মানগুলা বসাই। ভাই সমাপনী মূলধন আমি মাত্র খ নম্বরে বের করছি কত? 4,01,2,3,4 4,70,000 টাকা। এই 4,70,000 টাকার সাথে যোগ করব উত্তোলনের পরিমাণ। উত্তোলন কত বলছে ভাইয়া? বলছে যে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। উক্ত বছরে তিনি মোট নগদ 40,000 টাকা উত্তোলন করেন। তাহলে উত্তোলন কত? 40,000। 1 2 3 4 40,000 টাকা। ওকে, এটা থেকে বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন। ভাইয়া আমরা ক নাম্বার প্রশ্নে প্রারম্ভিক মূলধন বের করছিলাম 3,80,000 টাকা। কত টাকা? 3,80,000 টাকা। তাহলে এখানে প্রারম্ভিক মূলধনের এখানে লিখি 3,01,2,3,4 3,80,000 যোগ অতিরিক্ত মূলধন এই যে 50,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করেন। আরো 50,000 টাকা নতুন করে আরো 50,000 টাকা বিনিয়োগ করে, তাই না? তাহলে অতিরিক্ত মূলধন কত? 1 2 3 4 50,000। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেল। এই পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেল। তাহলে 4,70,000 যোগ 1 2 3 4 40,000 যোগ করলে এখানে আসবে কত? 5,10,000 টাকা বাদ 3,80,000 যোগ 1 2 3 4 50,000 4,01 2 3 4 4,30,000। ওকে, তাহলে এখন আসি আমরা 5,01 2 3 4 5,10,000 মাইনাস 4,01 2 3 4 4,30,000। তাহলে এখানে আমরা আসবে কত? আসবে 1 2 3 4 4,80,000 টাকা, তাই না? আচ্ছা সরি, শুধুমাত্র 80,000, 4,80,000 বলতেছি কেন? শুধুমাত্র 80,000 টাকা। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কি আমার জন্য লাভ হয়েছে নাকি এটা আমার জন্য ক্ষতি হয়েছে? দেখো, আমার যদি অ্যামাউন্টটা পজিটিভ আসে, আরো সহজভাবে বললে আমার যদি সমাপনী মূলধনের পাশ বড়, প্রারম্ভিকের মূলধনের পাশ ছোট আসে, এই যে সমাপনী মূলধনের পাশ যদি বড় আসে তাহলে আমার জন্য লাভ হয়েছে। এত জটিল হিসাবে যাওয়ার দরকার নাই। আমাকে দেখতে হবে আমার অ্যামাউন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ তাহলে আমার জন্য এটা লাভ। এই যদি পজিটিভ হয় তার মানে ওইটা আমার জন্য লাভ হয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি? এখানে আমাদের পজিটিভ হয়েছে 80,000 টাকা, তাহলে এই 80,000 হচ্ছে আমার জন্য লাভ। তাহলে এই ব্যবসায় 80,000 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে একটু উত্তরটা তোমরা একটু দেখে নাও ভাইয়া। এই যে আমরা প্রারম্ভিক মূলধন বের করছি, যদিও আমি বইয়ের মধ্যে ছক আকারে দিছি, বাট ওইভাবে লিখে করলে অঙ্কটা তাড়াতাড়ি সুন্দরভাবে বোঝা যায় বা করা যায় আর কি। এইভাবে করলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন 3,80,000, সমাপনী মূলধন 4,70,000 এবং লাভ বা ক্ষতির মধ্যে দেখো লাভ 80,000 টাকা। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমাদের প্রতি বছর এসএসসি পরীক্ষায় একতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক কিন্তু আসেই। তাহলে দেখো ভাইয়া, হিসাব বিজ্ঞানে পাশ করা খুব একটা কঠিন কিছু আমার কাছে মনে হয় না, বা বরঞ্চ এ প্লাস পাওয়াও খুব একটা কঠিন কিছু না। তুমি যদি একটু পরিশ্রম করো, একটু কৌশলী হয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি হিসাব বিজ্ঞানে একটা ভালো একটা ফলাফল করতে পারবা ইনশাল্লাহ। তো তোমার এই হিসাব বিজ্ঞানের ভালো ফলাফল করার জন্য বা এই কৌশলী হয়ে পড়াশোনা করার জন্য ইজি অ্যাকাউন্টিং বইটা কিন্তু তোমার পড়ার টেবিলে থাকা চাই। কারণ ইজি অ্যাকাউন্টিং বই পারে একমাত্র তোমাকে হিসাব বিজ্ঞানে এ প্লাসের ব্যবস্থা করে দিতে। তাহলে ভাইয়া তোমাদের সবার জন্য আমি এই দোয়াই করছি যেন তোমাদের সবার এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়, তোমরা সবাই যেন হিসাব বিজ্ঞানে এ প্লাস পেতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।